নমস্কার। রহস্যবাঘে আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিছানা। গল্পটি আমরা সংগ্রহ করেছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত কিশোর ভৌতিক সমগ্র থেকে। গল্পটি ভয়ার্ত দুর্যোগ নামেও প্রকাশিত হয়। অমলের চরিত্রে শুভম, গল্প পাঠে এবং সূত্রধর আমি আনন্দ। শুরু হচ্ছে বিছানা। সেবার যাচ্ছিল ডায়মন্ড হারবারের দিকে, আমি আর আমার বন্ধু অমল। পথের মাঝখানে হঠাৎ মোটরসাইকেলটা খারাপ হয়ে গেল। সেখান থেকে ডায়মন্ড হারবার মাইল চারেকের বেশি হবে না। স্থির করলাম সাইকেল চালাতে না পারি, হেঁটেই এইটুকু পথ পার হয়ে যাব। কিন্তু সেদিনের যাত্রাটাই ছিল খারাপ। মাইল খানেক পথ এগোতে না এগোতেই গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। চারিদিকে ঠান্ডা বাতাস বইতে লাগলো। বুঝলাম বৃষ্টি আসতে আর দেরি নেই, অবিলম্বে আত্মরক্ষা করা দরকার। কিন্তু পথের দুধারে যে খালি ধু ধু মাঠ, মাঝে মাঝে খাল বিল, বড় বড় গাছ আর ঝোপঝাপ, এখানে আশ্রয় মিলবে কোথায়? অমল একদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলল, ওই বলছি যে ওখানে বাঁশবাগানের ওপাশ থেকে একখানা বাড়ির মাথা দেখা যাচ্ছে না? আমি ভালো করে দেখে বললাম, বাড়ি বলেই তো মনে হচ্ছে। টপ করে আমার নাকের ডগায় একটা বৃষ্টির ফোঁটা পড়ল। আমি বললাম, ছোট অমল ছোট, এই বৃষ্টি এলো বলে। দুজনে প্রাণপণে ছুটতে লাগলাম। বাঁশবাগান পেরিয়ে দেখলাম চারিদিকে পুরনো পাঁচিল নিয়ে একটা মাঝারি দোতলা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাড়ির ভেতরটা গোরস্থানের মতো স্তব্ধ এবং তার ফটকেও লাগানো তালা। এখন উপায়? এমন সময় বৃষ্টি নামলো, বেশ বড় বড় ফোঁটা। আমি তাড়াতাড়ি বললাম, যা থাকে কপালে, পাঁচিল দিকে ভিতরে চলো হে, এ বাড়িতে কেউ থাকে না বলেই তো মনে হচ্ছে। অমল প্রতিবাদ করতে উদ্যত হলো, কিন্তু বৃষ্টির বিক্রম হঠাৎ আরো বেড়ে উঠতে তার প্রতিবাদও ধুয়ে গেল। পাঁচিল ডিঙোতে দেরি লাগলো না। পাঁচিলের পরেই খানিকটা খোলা জমি, সেখানে আগে বোধহয় বাগানের বাহার ছিল, কিন্তু এখন আগাছা ছাড়া আর কিছুই নেই। সামনে একটা ছোট পুকুর, কিন্তু তার জলের উপরে এমন পানার প্রলেপ যে পুকুরটাকে দেখাচ্ছে একটা সবুজ ক্ষেতের মতো। আমরা যখন একতলার দালানে গিয়ে দাঁড়ালুম, তখন সারা আকাশ আচ্ছন্ন করে যেন বিশ্বব্যাপী জলপ্রপাত ঝরে পড়ছে, এবং জলে ভিজতে ভিজতে বাতাস গাছপালার ভিতরে ঢুকে মহা হইচই লাগিয়ে দিয়েছে। এদিক ওদিক উঁকি ঝুঁকি মেরে বললুম, ওহে অমল, বাড়ির অবস্থা দেখে তো মনে হচ্ছে এখানে অনেকদিন কোনো মানুষ বাস করেনি হে। অমল বললে, তাহলে একটা ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালেই তো হয়। আরে এখানে জলের ছাঁট আসছে। আপত্তি নেই, কিন্তু এই দরজা খোলা পাবো কি? অমল এগিয়ে গিয়ে সামনের একটা দরজায় ঢোকা দিল। দরজা ভিতর থেকেই বন্ধ। তারপর সে অন্য দরজাগুলো পরীক্ষা করে দেখল, সবকটাই ভিতর থেকে বন্ধ। দরজাগুলো ভিতর থেকে বন্ধ করে বাড়ির মালিক বোধহয় পিছনের কোনো দরজা দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু এই বৃষ্টিতে বাড়ির পিছনে যাই কেমন করে? তাহলে আর কি, এখানেই আমাদের বিশ্রাম। পিছনে যাওয়ার জন্য আমি কিন্তু স্নান করতে রাজি নই। হঠাৎ একটা কনকনে ঠান্ডা দমকা বাতাস সর্বাঙ্গ কাঁপিয়ে আমার পাশ দিয়ে চলে গেল, এবং সঙ্গে সঙ্গে দড়াম করে একটা দরজা খোলার শব্দ। চমকে ফিরে দেখি অমল সর্বপ্রথমে যে দরজায় ধাক্কা দিয়েছিল সেটা আর বন্ধ নেই। অমল হতভম্বের মতো আমার মুখের পানে তাকালে। আমি হেসে বললুম, অমন তাকিয়ে আছো কি? দরজাটা তুমি ভালো করে ঠেলে দেখোনি নিশ্চয়ই, এখন দমকা হাওয়া দিল বলে খুলে গেল। অমল মাথা চুলকোতে চুলকোতে বললে, আমাকে অবশ্য সেই কথাই মানতে হবে যে
আমি কিন্তু ভালো করে ঠেলেছিলাম, বিশ্বাস করো। দূর, পাগল নাকি? তুমি কি বলতে চাও ভূত এসে আমাদের দরজা খুলে দিল? এর কথাই বা বলার উপায় কই। আমরা তো ভূতেদের জন্য শুধু রাতটাই রিজার্ভ করে রেখেছি, কিন্তু এখন হচ্ছে বেলা 2টো। এ সময় কোনো অদ্ভুত ভূত ও কোনো পোড়ো বাড়িতে অনধিকার প্রবেশ করতে চাইবে না। ঘরের ভিতরে ঢুকলাম। চারিদিকে অযত্ন ও মলিনতার চিহ্ন। দেয়ালের চুনমালি খসে পড়েছে। কার্নিশের কোণে কোণে চামচিকেরা বাসা বেঁধেছে। মেঝের উপরে বোধহয় 2 ইঞ্চি পুরোর ধুলো। একদিকে খান 2 কাঠের চেয়ার, আর একদিকে একখানা ইট। দূর থেকেই অবাক হয়ে দেখলুম এই ধুলো ও শ্রীহীনতার রাজ্যেও খাটের উপরে যে বিছানা পাতা রয়েছে তার ধবধবে সাদা। তাহলে এমন ঘরেও কি কেউ বাস করে? নিজের বিছানাটুকুই পরিষ্কার রেখে সে খুশি? এই বছরের পর বছর জমে থাকা ধুলোর স্তূপ তার নজরেই পড়ে না? আশ্চর্য মানুষ তো। অমল কাঁপতে কাঁপতে বললে, বলছি বলছি যে এই যে মানে বড্ড শীত করছে যে রে, কি ঠান্ডা ঘরে রে, মানে বাইরের চেয়েও ঠান্ডা। সত্যিই তাই। প্রত্যেকবার নিঃশ্বাস টানছে আর যেন মনে হচ্ছে খানিকটা করে অদৃশ্য বরফ আমার বুকের ভেতর ঢুকে যাচ্ছে। এতটা অসম্ভব শীতের কারণ একটা দরজা ছাড়া ঘরের আর সব জানলা দরজাই বন্ধ। ঘরটা আর যাই হোক স্যাঁতস্যাঁতেও বলা যায় না। তবু হঠাৎ আর একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করলো। যে দরজাটা খোলা তার সামনে থেকে মেঝের উপর দিয়ে একজোড়া পায়ের দাগ সমানে চলে গিয়েছে খাটের দিকে। এই দৃশ্য তো চোখে পড়েনি এতক্ষণ। অমলকে ডেকে দাগগুলো দেখালাম। সে বললে, মনে হচ্ছে কেউ খালি পায়ে ধুলো মারিও খাটে গিয়ে উঠেছিল। আমি মাথায় নেড়ে বললুম, উঠেছিল নয় অমল, এখনই উঠেছে। তার মানে? আরে দাগগুলো দেখে বুঝতে পারছো না? এগুলো হচ্ছে ভিজে পায়ের দাগ। ভালো করে লক্ষ্য করে দেখো, পায়ের জলে ধুলো এখনো ভিজে রয়েছে। কেউ এই মাত্র বাইরের বৃষ্টি ছেড়ে আমাদের মতোই ঘরের ভিতরে এসে ঢুকেছে। তবে আমাদের পায়ে জুতো আছে, আর সে এসেছে খালি পায়ে। ঘরের চারিদিকে চোখ বুলি অমল বললে, কিন্তু কথা হচ্ছে সে কোথায়, সে কখন এলো? ঘরের সব দরজা বন্ধ, সে কখন ঘর থেকে বেরিয়ে গেল? অদৃশ্য মানুষ শোভাবাই H.G. ওয়েলসের উপন্যাসে, বাস্তব জীবনে সে হচ্ছে মস্ত বড় একটা অর্থহীন কৌতুক। কিন্তু ঘরের ভিতরে যে কেউ এখনই ঢুকে বেরিয়ে গেছে সেই বিষয়ে তো সন্দেহ নেই। যে এসেছিল সে চলে যাক তো, কিন্তু আমি যে শীতে মরলুম, আর তো সইতে পারছি না। তার কথা কানে না তুলে আমি পায়ের দাগগুলো ধরে খাটের দিকে অগ্রসর হই। কিন্তু যতই এগিয়ে যাই যেন শীতও ততই বেড়ে ওঠে। খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, রোজই যেন খুব যত্ন করে চাদর পাতা হয়। মাথার বালিশের মাঝখানটা বসে গিয়েছে, যেন কেউ একটু আগেই ওখানে মাথা রেখে শুয়েছিল। কেবল তাই নয়, বালিশের উপরেও জলের দাগ, যেন এখানে কেউ ভিজে মাথা রেখেছিল। আর একটা আশ্চর্য ব্যাপার অনুভব করলাম। উনুনের কাছে গেলে যেমন আগুনের আঁচ পাওয়া যায়, এই বিছানার পাশে দাঁড়িয়ে তেমনই যেন শীতের আঁচ পাওয়া যাচ্ছে। হতে পারে এটা আমার মনের ভ্রম, কিন্তু এমন সত্যিকার ভ্রম আমার আর কখনো হয়নি। সেই দিনের আলোতেও আমার বুকের কাছটা ছমছম করতে লাগলো। ভয় পাবার মতো বিশেষ কিছু দেখিনি বটে, কিন্তু কেবলই মনে হচ্ছে পোড়া বাড়ির এই স্তব্ধ ঘরের মধ্যে আমরা দুজন ছাড়া এমন এক ব্যক্তির অস্তিত্ব রয়েছে যে আমাদের মতো স্বাভাবিক নয়, যার কাছে আমাদের থাকাটা উচিত নয়। বিছানার উপরে ঝুঁকে পড়ে ভিজে বালিশটা পরীক্ষা করতে লাগলো, কিন্তু ও আবার কি?
কান পেতে 2 মিনিট ধরে শুনলুম, তবু নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। অমল আমাকে কাছে ডাক দিয়ে বলল, ওহে, ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো এই বিশ্রী ঘরটা ছেড়ে আবার বাইরে যাই, বৃষ্টি তো থেমে গেছে। অমল, হ্যাঁ কি? একবার এখানে এসো তো। কেন, এখানে আবার নতুন কি আবিষ্কার করলে? হ্যাঁ, ওরে বাবা, এখানটা যে আরো ঠান্ডা। আরে হোক গে ঠান্ডা, কান পেতে শোনো দেখি, কিছু শুনতে পাচ্ছ কিনা। দের বাবা, কি সবসময় শুনতে পাচ্ছে করছে, দেখি তো কি আছে। সর্বনাশ! কি শুনছো অমল? কার যেন নিঃশ্বাসের শব্দ পাচ্ছি শুনতে। না না না, ই তো অসম্ভব। আমার কিছু একটা শোনবার ভ্রম হয়েছে। ভ্রম নয় অমল, ভ্রম নয়। তুমিও শুনছো, আমিও শুনছি, আর নিঃশ্বাসের শব্দ এখনো হচ্ছে। অমল বিছানার বালিশের উপর হাত বাড়ালে, কিন্তু তারপরেই ভয়ানক এক আর্তনাদ করে বিদ্যুতের মতো হতে গেল। তারপরেই খাটখানা হঠাৎ মচমচ করে উঠল। কেউ যেন ধড়মড় করে বিছানার উপর উঠে বসেছে। অজানা এক বিষম ভয়, আমিও তাড়াতাড়ি পিছিয়ে এসে থ হয়ে পড়লুম। এবং তারপরেই মনে হলো এক ঠান্ডা কনকনে দমকা হাওয়া যেন পাশ দিয়ে হুশ করে চলে গেল খোলা দরজাটার দিকে। প্রায় 5 মিনিট ধরে আমরা দুজনে সেই ঘরের ভিতরে আচ্ছন্ন ও আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইলাম। অমলই প্রথমে কথা বলল, বিবর্ণ মুখে থেমে থেমে বললে, তুমি কিছু বুঝতে পারছো? ঘরের ভিতরে আর একটু ঠান্ডা নেই। না, নিঃশ্বাসের শব্দটাও আর শোনা যাচ্ছে না। কিন্তু অমল। হ্যাঁ বলো। বালিশের উপরে হাত বাড়িয়ে তুমি অমল চেঁচিয়ে উঠলে কেন? বলছি, কিন্তু ভগবানের দোহাই, আগে এই ঘর থেকে বেরিয়ে এসো, নইলে আমি পাগল হয়ে যাব। বাইরে বেরিয়ে এলুম। বৃষ্টি তখন ধরে গিয়েছে। অমল বললে, আমার হাত বালিশ ছোঁয়াইনি, কিন্তু আমার হাত পড়লো গিয়ে ঠিক যেন একখানা ঠান্ডা কনকনে জল মাখা মরার মুখের উপরে। অবাক হয়ে ভাবতে লাগলুম, এই সবই কি ভ্রম? আমাদের দেহ অনুভব করেছে প্রচন্ড শীত, চোখ দেখেছে জলে ভেজা তাজা পায়ের দাগ, কান শুনেছে শ্বাস প্রশ্বাসের শব্দ, অমলের হাত ছুঁয়েছে একখানা জল মাখা মরার মুখ। এ সবই কি কল্পনা? কাছের গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে জানলুম, ওই বাড়িতে মানিকচন্দ্র বসু নামে এক ভদ্রলোক সপরিবারে বাস করতেন। 5 বছর আগে হঠাৎ কলেরা রোগে মানিকবাবুর মৃত্যু হয়। স্বামীর শোক সইতে না পেরে মানিকবাবুর স্ত্রীও খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে ও বাড়িতে আর কেউ বাস করতে পারে না। শেষ হলো আমাদের আজকের গল্প বিছানা। গল্পটি ভালো লেগে থাকলে আপনার আশেপাশের গল্প প্রেমীদের সঙ্গে গল্পটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। এবং গল্পের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রহস্যবাগ। দেখা হচ্ছে পরের গল্পে।